জামাতের প্রভাবিত একটি পরিবারে আমার জন্ম এবং বেড়ে ওঠা। আমরা রাজনৈতিক সচেতনতার মধ্য দিয়েই বড় হয়েছি এবং বিষয়টা এরকম ছিল যে লিডারশিপের যে অ্যাসপেক্টগুলো এগুলো আমাকে শেখানো হচ্ছে। এটা ছাত্র সংগঠনে যখন ছিলাম তখন, যখন জামাতের সাথে সরাসরি যুক্ত হয়েছি তখন, এবং যখন প্রয়োজন হয়েছে তখন রাজনীতির মাঠে কাজ করতে শুরু করেছি। আমার আর বাড়তি কোনো প্রিপারেশন দরকার বিষয়টা সেরকম না। আমি শুরু থেকেই জানতাম এটা আমার আলটিমেট ডেস্টিনি, যে আমাকে রাজনীতি নিয়ে মাথা ঘামাতে হবে, কথা বলতে হবে, কথা না বললেও চিন্তা করতে হবে, বা কাউকে অ্যানালাইসিস করার মতন আন্ডারস্ট্যান্ডিং আমার থাকতে হবে। তো এই জন্য আমি আসলে ওইটা বলতে পারবো না। জি, ছাত্র সংস্থায় কি আপনি কোনো দায়িত্বে ছিলেন? জি। আচ্ছা, আর ঠিক সেখান থেকে কিভাবে আপনি মানে একেবারে প্রথম আমরা যদি বলি যে সেন্ট্রালের আসলেন, সেটার জার্নিটা কি ছিল? আচ্ছা, ছাত্র সংস্থায় প্রথমে তো এলাকায় কাজ করেছি স্কুলে কলেজে থাকতে, আর বুয়েটে ভর্তি হওয়ার পরে হচ্ছে ইউনিভার্সিটির একটা শাখা হলো, আমরা ঢাকা ইউনিভার্সিটির সাথে কাজ করতাম। তো আমি শেষ 2012-তে বিদায় নিই ছাত্র সংস্থা থেকে। এটা হচ্ছে যে জানাতে হয়, একজন জানায় যে আমার বিয়ে হয়ে গেছে 8-এ, 9-এ একটা বাচ্চা হলো, 12-তে আরেকটা বাচ্চা হলো। তো আমি আর ছাত্রীদের সাথে দেখি আমার রিয়েলিটিগুলো মিলছে না। ছাত্রী সংস্থার মূলত কিভাবে কাজ করে, মানে কত ডিটেইলে কাজ করে? ওকে, যে এই যে বাস্তব সাক্ষী হওয়া মানুষের সামনে, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর সাক্ষী মানুষের সামনে, কারণ আল্লাহ যা যা বলেছেন তুমি সেটা করেই দেখাই দিবা। এরকম একটা স্পিরিট থেকে তো আমরা যখন স্কুলে কাজ করেছি, আমি 96-এ নাম লেখাই, তখন তো আমি খুবই ছোট, 11 বছর বয়স। তো তখন হচ্ছে ছোটোখাটো পরিসরে। সবাই কি এরকম বয়স থেকেই শুরু করে? যে যখন পায়। মানে এটা কি স্কুল ভিত্তিক নাকি আসলে স্কুল ভিত্তিকও আছে, কলেজ ভিত্তিকও আছে। যেমন আমার পরিবার যেহেতু জামাতের পরিবার, আম্মু চাইতেন যে আমরা যেন ছোটবেলা থেকেই এই ডিসিপ্লিনটার সাথে পরিচিত হই, যেন সংগঠন আমাকে লুক আফটার করে। কারণ একটা বাচ্চাকে লুক আফটার করা, আমরা শুনি না যে এটা একটা ভিলেজের কাজ, একটা গ্রামের সবাইকে লাগে। তো টিনেজ হওয়ার সাথে সাথে বাচ্চারা যেটা করে সবচেয়ে প্রথমে বাপ মাকে অস্বীকার করতে শুরু করে, চ্যালেঞ্জ করতে শুরু করে। তখন যদি তার সামনে তার জেনারেশনের একজন থাকে, তাকে কিন্তু তার জন্য রোল মডেল হিসেবে নেওয়া সহজ। ছোট ছোট করে কাজ দেয়া হয়, যে তুমি একটা ছোট্ট একটা বই পড়বা, অথবা একটা স্টিকার যে রেগুলার নামাজ পড়ার উপরে একটা হাদিস সেখানে লেখা, এটা তুমি কাউকে দিবা। এভাবে করে ছোট 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 কাজ করা, ছোট ছোট ভালো কাজ করা। এখন বুঝি এটা আমাকে দুইটা কাজ করতে মোটিভেট করেছে। একটা হচ্ছে যে টু মেক দ্য বেস্ট ইউজ অফ মাই টাইম, কারণ আমাকে না রেজিস্টার রাখতে হতো একটা ডেইলি, এটা এখনো হয়, হ্যাঁ, যে কতক্ষণ কি কি করেছি। এবং মাসে 150 ঘন্টার কম পড়ালেখা যাদের হতো তাদেরকে শুনতাম তুমুল ঝাড়ি দেওয়া হচ্ছে। আমার মনে হতো, আমার এমনিতেই সবসময় বকা খুব ভয় লাগে, আমার মনে হতো আমি ওই জায়গায় কখনো যাব না, আগে আগে পড়ে রাখি। আমার আর একটু বেশি হতো, যেন মানে মার্জিনে না থাকে। আচ্ছা, এই ফাঁকে তাহলে একটা মজার জিনিস জানতে চাই। আপনি এটা শুরুর আগেই বলছিলেন যে গতকাল আপনার সাথে আপনার কথা হচ্ছিল দলীয় আমিরের, তিনি আপনাকে একটু বকা দিয়েছিলেন। কেন বকা দিয়েছিলেন? ও, কারণটা বলবো না, কিন্তু আমার কাছে যেটা সুন্দর লেগেছে যে উনি আমাকে মেক শিওর করেছেন যে এটা 1-to-1 ডিসকাশন, যে আর কেউ শুনছে কিনা। দ্যাট ডিসেন্সি। ডিসেন্সি। এইটার কারণে মানুষের, আপনি যখন এক জায়গায় যাবেন, আপনার পার্সোনালিটিকে অনার করা হবে, এবং এটা স্ট্রাকচারালি, নট দ্য পার্সন। তো তখন আপনার মনে হবে যে এইখানে আমার পার্সোনালিটির বিকাশ হবে। তো সেইভাবেই আপনার আসলে এই রাজনীতির সাথে আসা। আমি যদি জিজ্ঞেস করি যে আপনাদের এই মুহূর্তে ছাত্রী সংস্থার সদস্য কতজন? আমি ঠিক সংখ্যাটা আসলে জানি না, আমি জাস্ট এভাবে বলতে পারি যে সবগুলো ইউনিভার্সিটিতে ব্রাঞ্চ আছে, সবগুলো ইউনিভার্সিটিতে কাজ আছে। যে কোনো ইউনিভার্সিটি বলেন, পাবলিক, প্রাইভেট, এভরিথিং, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান। আর একটা হচ্ছে, এটা নিয়মটা হচ্ছে ধরেন 2-3 জন থাকলেও তারা একটু একসাথে বসে কোরআন পড়ে, আর হচ্ছে আরেকটু মানুষকে কিভাবে বলা যায়, বিষয়টা এরকম। তো ছাত্রীদের যেটা স্পেশালিটি ছিল যে এখানে আমরা কিন্তু খুব ফ্রন্ট লাইনে রাজনীতি করি নাই, কিন্তু আমরা রাজনীতি নিয়ে পড়েছি। আপনার এখানেই একটা বই দেখলাম, আল জিহাদ, এটা দেখে আমার অনেক কথা মনে হচ্ছে। এটা আমরা 6 মাস ধরে পড়েছি, এবং এগুলো স্পেশাল ক্লাস হয় কিছু। আপনাদের সময়ে এবং এখনকার সময়ের মধ্যে এই
ছাত্র সংগঠনের মধ্যে কোনো তফাৎ কি চোখে পড়ে? সংখ্যা কি বেড়েছে, আগ্রহী কি বেড়েছে নাকি কমেছে? আগ্রহ অনেক বেড়েছে। আচ্ছা, স্পেশালি কোন সময়টাতে আমি বলি, যে সময়টাতে ওই যে 63 জেলায় হামলা হলো, এটার পরে তো আমরা একটু চাপের মধ্যে ছিলাম, কারণ ইচ্ছে করেই আবার কেউ কেউ ভুলে আমাদেরকে মিলায় ফেলতেন, যে এক্সট্রিম যেই পার্টিগুলো তাদের সাথে আমাদেরকে মিলায় ফেলতেন, কারণ আমরা মোটামুটি ইসলামের কথাই বলি, তো ওরাও তো ইসলামের কথাই বলে মানুষকে এরকম ঝামেলা করছে। তো এটা শুনলে আবার অনেকে খেপে যাবেন, আমি ওনাদের কাজগুলোকে ঝামেলা বলছি, কিন্তু এটার কোনো ইনস্ট্রাকশন যেহেতু আমি ইসলামে পাই না, যে এভাবে মানুষকে জোর করে ধরে মাথা নুইয়ে দিয়ে জোর করে তারপর ইসলাম পালন করাতে হবে, সুতরাং আমার কাছে এটা ঝামেলা। তার মানে জামাত কিংবা শিবিরের সাথে এক্সট্রিমিজমের কোনো সম্পর্ক নাই? কখনোই না, বরং এখানে কখনো কখনো আমাদেরকে উল্টাটা শুনতেও হয়েছে। বিশেষ করে আমরা যেটা বলছিলাম, যে ওই সময়টা থেকে আমরা দেখেছি যে ইজ ইনক্রিজিং ইন এক্সপোনেনশিয়াল রেট, মানুষের আগ্রহ বাড়ছে, মানুষ জানতে চায়। ঠিক 9/11-এর পরে যেটা হয়েছে আমেরিকায়, যে মানুষ স্রোতের মতন ইসলামকে জানতে চেয়েছে, বলছে একটা ইংলিশ কোরআন দাও আমরা একটু পড়ি। তা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে ওই সময়টা থেকে একটা বুম হলো। আরেকটা সময় হচ্ছে 12-13-তে দেখেন আমাদেরকে বারবার ব্লেম করা হচ্ছিল যে আপনারা তো জানেন এটা মিথ্যা মামলা, তো আপনারা এদেরকে গিয়ে নিয়ে আসেন, 2-4 জন মরুক, 2-4টা পুলিশ মরুক, যে এই যে প্রিজন ভ্যানে করে ওনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, এখানে হামলা করে একজন বন্দিকে ছিনিয়ে নেওয়া কিচ্ছু না। এবং বাংলাদেশের ইতিহাস এটা হয়, কোর্টইয়ার্ড থেকেই নিয়ে যাচ্ছে মানুষকে, রাইট? তো এইখানে গিয়ে আমরা কিন্তু কোনোদিন পার্টির ভেতর থেকে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা এটাতে সমর্থন বা ন্যূনতম এ ধরনের মানসিকতা লালন করে এটাও দেখিনি। কিন্তু এটা কি আসলে যেমন প্রত্যেকটা দলই তো তার সদস্য সংখ্যা বাড়াতে চায়, দল পুশ করে, প্রচার করে তার আদর্শ, তার নীতি, ফলে মানুষ আগ্রহী হয়ে আসে। সো আপনি যেহেতু বলছেন যে এটা 12-13-তে বেড়েছে, বা আমরা যদি বলি যে অনেকটা দ্যাট সিরিজ বোমা হামলার পরে বেড়েছে, সেটা সম্ভবত 2006-07 সেই সময় আসলে কি দল থেকে আসলে মোটিভেশনাল কর্মকাণ্ড বেশি ছিল, নাকি আসলে মানুষের দিক থেকে আগ্রহ ছিল যে এই দিকটাতে আসার জন্য? কোনটা বেশি? দল থেকে মোটিভেশন সব সময় ছিল। জামাতের বা আমি যদি শিবির বা ছাত্র সংস্থার কথা বলি, এখানে প্রতি বছরই যেমন ধরেন নভেম্বরে হচ্ছে আমরা পরের বছরের প্ল্যানগুলো নিতে শুরু করি, আমরা কয়জনকে রিচ করার চেষ্টা করব। এটা কিন্তু এরকম না যে এক জায়গায় গিয়ে কিছু অনুদান দিয়ে চলে আসলাম, সেটাকে কিন্তু আপনি সংখ্যায় নির্দিষ্ট এবং প্রেডিক্টেবল করতে পারবেন, প্ল্যান করতে পারবেন। কিন্তু এইটা তো সেরকম প্ল্যান না, এটা হচ্ছে কেউ আমাকে বুঝছে, তারপরে আমার সাথে কথা বলতে রাজি হচ্ছে, আমার ডিসিপ্লিনে আসতে চাচ্ছে। কিন্তু আমরা বলতাম যে এই জায়গাগুলোতে আমরা যাব, এই কলেজটা বাকি, এই কলেজটার হয়তো প্রিন্সিপালের কাছে একটু যাব, হয়তো টিচারদের সাথে একদিন একটু কথা বলবো, তাদের অনুমতি নিয়ে আমরা হয়তো মেয়েদেরকে একটু কথা বলবো। হ্যাঁ, তো এটা সব সময় ছিল। মানুষের মধ্যে আগ্রহ বাড়ার কারণ কি মনে হয় আপনার কাছে? ওই যে মানুষ পার্থক্যটা বুঝতে চাচ্ছিল। কিসের পার্থক্য? যে এরা বলছে এরা না, তাহলে ওই কাজটা কারা করলো? কোনটা? যে দেখেন, জামাতকে তো মানুষ লম্বা সময় ধরে চিনে। আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশে বলতে চান, প্রাচীনতম দল, মুক্তিযুদ্ধের বহু আগে থেকে চেনে, মুক্তিযুদ্ধ থেকে ধরেন নানাভাবে চেনে। তো আমি যদি সাদা চোখে দেখি যে আমি তো এই দলটাকে মিছিল করতে দেখেছি, মিটিং করতে দেখেছি, কিন্তু এদেরকে তো বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু করতে দেখি নাই। কিন্তু যখন বিহাইন্ড দ্য স্ক্রিন একটা ঘটনা আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিছু মানুষ বিশ্বাস করবে আর কিছু মানুষ চিন্তা করবে একটু ঘুরে দেখি তো আসলে তারা কীরকম। আমার মনে হয় এই মানুষগুলাই সত্যকে খুঁজতে শুরু করেছে। একই ঘটনা 12-13-তেও হয়েছে। আমার অনেক ফ্রেন্ড আমার মনে পড়ে, এটা আমি খুব ছোট জায়গায় ছিলাম, একদম কি বলবো, আমি খুব বড় দায়িত্বে কখনো ছিলাম না। তারপর আমি দেখেছি আমাকে এসে জিজ্ঞেস করেছে যে আচ্ছা কী রে, ঘটনা কি? তোকে যতটুকু চিনি, তুই তো কেউ অন্যায় করলে সমর্থন করার কথা না, তাহলে? তখন আমি বলছি যে দেখ, এদের ব্যাপারে, এই যে মানুষগুলোর ব্যাপারে কথাগুলো বলা হচ্ছে, আমি তাদের বাসায় গেছি, আমি প্রত্যেকটা ফ্যামিলিকে জানি, তাদের সন্তানদের সাথে। আমি শহীদ পরিবারগুলোর কথা বলছি, শহীদ আব্দুল কাদের মোল্লা কিংবা শহীদ মীর কাসেম আলী, যাদেরকে ফাঁসি দেওয়া হলো, আমি প্রত্যেকের বাসায় গেছি।
প্রত্যেকের মেয়েদের সাথে মিশেছি। আব্দুল কাদের মোল্লা চাচার 4 মেয়ে, 4 জনের সাথে আমরা ছাত্র সংস্থায় বিভিন্ন সময় দায়িত্ব ছিল, বা ধরেন কোনো একটা বড় প্রোগ্রামে খাবারের দায়িত্বে ছিলাম, আপুও ছিল। সো উই কুড শেয়ার আওয়ার ভিউজ, রাইট? এখন এটা কেমনে সম্ভব যে একটা মানুষ 71-এ এরকম ইটস লাইক ম্যাড, এতগুলো রেপ করেছেন, কিন্তু তার আর কোনো ফৌজদারি মামলাও নাই, তার ফ্যামিলিটা এত সুন্দর। আমি এটুকু বলতাম, এর বেশি তখন আর বলতে পারি না। সেখান থেকে আমার একটা মানে আগ্রহ জানার জন্য যে ধরেন ইতিহাস বা আমরা আমাদের যারা ইতিহাস লিখেছেন তাদের কথাও যদি বাদ দিই, আমি যদি সংগ্রামের তথ্যই সামনে আনি, দৈনিক সংগ্রামের তথ্যই সামনে আনি, সেখানেও যে সমস্ত ইতিহাস উঠে এসছে, যে সমস্ত কথা উঠে এসছে, সেসবও নিশ্চয়ই আপনার দেখার সুযোগ হয়েছে, পড়ার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। যে অভিযোগে ওনারা অভিযুক্ত, আপনার কি তাও কি আপনার বিশ্বাস হয় না, মনে হয় না যে আপনি কি মনে করেন যে এই অভিযোগগুলি মিথ্যা? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে পলিটিক্যাল ডিসিশন আর ফৌজদারি অপরাধ। পলিটিক্যাল ডিসিশন ক্যান বি রং, পলিটিক্যাল ডিসিশন ক্যান লিড পিপল টু সামওয়্যার। দ্যাট যে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সহযোগিতা করা পলিটিক্যাল না, এটা পাকিস্তানিদের সহযোগিতা করা না। জামাত কখনোই বলে নাই আমরা পাকিস্তানের সহযোগিতা করছি, বলেছে আমরা দেশ ভাগ করতে চাচ্ছি না। এবং এটা না আজকের জায়গায় থেকে আমার আপনার জন্য বোঝা যতটুকু, যারা পাকিস্তান আন্দোলন করেছেন এন্ড টু বি কন্টিনিউড টু 71, তাদের কাছে এই স্টোরিটা আলাদা ছিল, তাই না? তাদের কাছে পাকিস্তান একটা ইমোশনের নাম ছিল। এবং অনেকেই দেখবেন বাংলাদেশের অনেক সিঙ্গার, একজন সিঙ্গারকে আমি চিনি, বা বাংলাদেশের অনেক মানুষ কিন্তু স্বেচ্ছায় দেশ ছেড়ে পাকিস্তান চলে গেছেন যে এদের সাথে থাকবো না। এটা কি? এটা একটা পলিটিক্যাল ডিসিশন, রাইট? তাকে আপনি জাজ করতে পারেন যে তার পলিটিক্যাল ডিসিশন কি। এটা ব্যক্তি। একটা দল যখন এই ডিসিশন নেয়, এবং জামাত ইসলামীর সাইজটা তখন কত ছিল? 70 নির্বাচনে মানে পুরো পাকিস্তানে পূর্ব পশ্চিম মিলিয়ে 2% ভোট ছিল। হ্যাঁ, আল বদর আল শামস কেন গঠন হয়েছিল? আমি এটার ব্যাপারে এটা আরেকটা এই জায়গা থেকে চলে যাই না, যেহেতু ডেফিনেটলি আমি শুধু এই জায়গা থেকে যেহেতু আপনি বলছিলেন দুটা কথা। এক হচ্ছে আপনি বলছিলেন যে আপনি ভীষণ রকমের প্রতিবাদী। সো একটা প্রতিবাদী মানুষ তো অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করে। তো আপনি কি মনে করেন না যে পাকিস্তান আমলে বা পাকিস্তানিরা বাংলাদেশিদের সাথে যা করেছে সেটা অন্যায়? জি। সেটা যদি অন্যায় হয়েই থাকে, তাহলে জামাত যে সহযোগিতা করেছে সেটা কি অন্যায়? জামাত কোন লেভেলে সহযোগিতা করেছে? ওয়েল ইউ সে, কে ইউ টেল। আপনি বলেন যে জামাতের সহযোগিতা কি ছিল, তারপর আমি বলি। পলিটিক্যালি যেমন ধরেন, আমাকে যদি এখন পার্বত্য চট্টগ্রামের একটা ডেলিগেশন এসে বলে যে ওইখানে উন্নয়নের পয়সা পৌঁছাচ্ছে না, সেন্ট্রাল সরকার আমাদেরকে বুঝতে পারছে না, আমরা এটাকে আলাদা করে ফেলবো, এটা একটা কথা। আমি তখন কি করবো? আমি দেশের অখণ্ডতা চাইবো নাকি? কারণ আমার এখনো দেশ কোনটা? বাংলাদেশ। হইতে পারে আমি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছি, এসে এখানে আছি, অথবা আমি পার্বত্য চট্টগ্রামে আছি, আমি মনে করেন আমার বাড়ি পার্বত্য চট্টগ্রাম। আমি আগে দেশের অখণ্ডতা চাইব, কারণ মাত্রই হয়তো আমি এই দেশটাকে ভাগ করেছি, 47-এর কথা যদি আমি মাথায় রাখি, এবং এরপরে আমি চাইব যে এদেরকে বুঝাইতে শাসন, নিপীড়ন, অত্যাচার, আসি এই সমস্ত কিছুর পর এটা ওয়ান সাইডেড স্টোরি। দেয়ার আর মোর স্টোরিজ। আপনি দেখেন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আর্মি অফিসাররা, তারা কাদের তৈরি? তারা এই একসাথে যখন দেশটা হলো 47-এ, সেটার বেনিফিশিয়ারি না আমরা? 47-এর আগে তো আমরা কিচ্ছু করতে পারছিলাম না। আমাদের একটা ইউনিভার্সিটিকে কিভাবে প্রতিবাদ করা হচ্ছিল। ঢাকা ইউনিভার্সিটিকে অনেকেই চান নাই, অনেক এলিট হিন্দুরা চান নাই। কেন? চাষার ছেলে মুসলমানরা তাহলে এখানে পড়ালেখা করে ফেলবে, রাইট? 47 তো খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা। এখন এটা বললে না অনেকের একটা আইডেন্টিটি ক্রাইসিস। আপনি কি 71-কে স্বীকার করেন না? 71-কে স্বীকার না করলে তো আমার অস্তিত্বই থাকে না। আমি তো বাংলাদেশে, রাইট? আচ্ছা, এবং ওই সময়টাতে এইটা একটা টোটাল একটা প্ল্যান ছিল। এবং দেখেন এটার অনেকগুলো হিস্টোরিক্যাল প্রমাণ আছে জায়গায় জায়গায়। আমরা তো এখন অনেকগুলো কথা বলতে পারবো না, বা
আমি যদি চোখে দেখতাম তাহলে আমি আরও অনেকগুলো কথা বলতে পারতাম। দেখেন, এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলা হয়, ইন্ডিয়া এটাকে এইভাবে লিখেছে এবং তারা বলেছে এটা 1000 বছরের বদলা নিয়েছে। আত্মসমর্পণে বাংলাদেশের কেউ ছিল না। আত্মসমর্পণের যে প্রোগ্রামটা মারদিয়া, আমাদের যিনি অন্য জায়গায় সরে যাচ্ছে, আমার হ্যাঁ, প্রশ্ন ছিল আসছি। খুব স্পেসিফিক। হ্যাঁ, আপনি জামায়াতের এখানে কোনো অন্যায় দেখেন কি? হ্যাঁ, আসছি। তো এইগুলোকে সামনে রেখে যারা ওই সময় ছিলেন তারা একটা পলিটিক্যাল ডিসিশন নিয়েছিলেন যে ইন্ডিয়ার সাহায্য নিয়ে আমরা ভাগটা করব না, ইন্ডিয়া এখানে ইন্ট্রুডার হিসেবে আসতে পারবে না, এটাকে আমরা পলিটিক্যালি ভাগ করার জন্য কথা বলবো, চেষ্টা করব। 47-এ যেটা হয়েছে তারা মাত্র এটা দেখেছেন যে আমরা এটা করা যায় কিনা এটা দেখব। এখন দেখেন 25 মার্চের পরে কিন্তু রিয়েলিটিটা বদলায় গেল। এবং ওই সময় আপনি যদি অধ্যাপক গোলাম আজমের বইগুলো পড়েন, জীবনে যা দেখলাম, এগুলোতে উনি স্পেসিফিক্যালি লিখেছেন যে পাকিস্তান আর্মির এই অন্যায়গুলোকে উনি কীভাবে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ থেকে আলবদর আল শামস তৈরি হয়েছে? প্রতিবাদ থেকে না, প্রতিবাদ থেকে না। আলবদর আল শামস কিভাবে হয়েছে? তারা চিন্তা করছিলেন ইন্ডিয়া, ওই অবস্থায় থেকে চিন্তা করেন যে ইন্ডিয়া আমাদের ইয়াংদেরকে বোঝাচ্ছে, আমি রাইট রং এখন আপনাকে জাজ করতে বলবো না, আপনি সিচুয়েশনের মধ্যে থাকেন, ইন্ডিয়া আমাদের ছেলেদেরকে বোঝাচ্ছে যে আমরা হেল্প করব, তোমরা কিছু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করো, একটু ম্যাসাকার করো। দেশভাগের আন্দোলন চিন্তা তখন কারোরই ছিল না। এখন ওই সময় ছাত্রদেরকে মোটিভেট করার জন্য একটা স্টুডেন্ট উইং কাজ করেছে আলবদর আল শামস। কিন্তু এখন দেখেন তাদের যে অন্যায়গুলো, সেগুলো কি জামাতের সাংগঠনিক ইনস্ট্রাকশনের কারণে করা অন্যায়? জামাতের নেতারা যখন এই দলগুলো লিড করছেন তখনও তাদের অন্যায় না? তাহলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, 71-এর পরে যে 200-র মতো যুদ্ধাপরাধীর তালিকা করা হলো, তাহলে সেখানে কয়জন জামাতের নেতা ছিলেন? আপনি আগে আমার কথাটার উত্তর দেন। হ্যাঁ, এটাই বলছি। আল বদর এদের হাত ধরে যে ধর্ষণ হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেটার শাস্তি হবে না? সেটার প্রত্যেকটা শাস্তি আমি চাই, আমি চাই, কিন্তু সেই সময়টাকে তো ধরতে হবে আমার। যেমন ধরেন 24-এর ঘটনার পর আমি আপনি এখন সব জানি না কে দোষী, ইভেন তা না, মনে করেন আমার ধরেন 10টা ফ্রেন্ড, কারা 24-এ এই মাসাকারকে সমর্থন করেছে এটাও আমরা জানি। আমি আমার ফ্রেন্ডের কথা বলি, ধরেন 6 জন করে নাই তাদেরকে জানি, 2 জন চুপ ছিল তাদেরকে জানি, আর 2 জন সমর্থন করেছে এটাও জানি। তখন যে প্রশাসনিকভাবে লিস্ট হলো, সেখানে কিন্তু জামাতের বেশি মানুষ ছিলেন না, বেশি ছিলেন আওয়ামী লীগের এবং বাম আন্দোলনেরও ছিলেন। তাহলে আমাদের মূল কথাটা হচ্ছে আমরা চেয়েছি এই দেশটা এইভাবে ভাগ না হোক, কিন্তু ভাগ হওয়ার পরে আমরা চেয়েছি ঠিক আছে অবশ্যই এদের শাস্তি হবে, যুদ্ধাপরাধীদের শাস্তি করতে হবে, শাস্তি দিতে হবে, এটার ব্যাপারে এখনো কোনো দ্বিমত নাই। আপনার চোখে কখনোই না। আপনার চোখে যদি আমি বলি যে যাদের এই তালিকায় যাদের নাম রয়েছে, আপনি কতজনকে মনে করেন যে তারা শাস্তিযোগ্য? এই তালিকায় নাম আছে এবং ফৌজদারি অপরাধের সাথে যুক্ত ছিলেন, প্রত্যেকে শাস্তিযোগ্য। কিন্তু মজার ব্যাপারটা বলি, আমরা যাদেরকে এর পরে দেখলাম যে শাস্তি দেয়া হচ্ছে, মামলা হচ্ছে, ফাঁসি হচ্ছে, তাদের একজনেরও ওই সময় এখানে নামই ছিল না। এই আলাপ বড় হয়ে যাচ্ছে, এই আলাপ আমরা আরেকদিন, এই জন্য আমি আপনাকে বলছিলাম যে ইটস অ্যানাদার স্টোরি। ডেফিনেটলি ইটস অ্যানাদার স্টোরি, কারণ আমরা যেহেতু জুলাই নিয়ে আলাপটা আগাতে চাই এবং একই সাথে এই মুহূর্তে আপনি সংসদ সদস্য, সেই জন্য এটা একটা পরিষ্কার করাও আমার জন্য জরুরি ছিল যে আপনি যেহেতু রাজনীতি করে এসছেন, একটা আদর্শ একটা নীতির সাথেই আপনি আসলে চলেন। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ঠিক যেই ইস্যুতে শুরুতে যেই জায়গাটায় ছিলাম, যে তখন আপনারা যেভাবে কাজ করতেন এখনও আপনারা সেভাবে কাজ করেন কিনা, জুলাই পরবর্তী কাজের ধরন পরিবর্তন হয়েছে কিনা, মানুষের যেটা বলে যে আগ্রহ, এই দলে অংশ নেওয়া, এর সদস্য হওয়া, এটা বেড়েছে কিনা জুলাই পরবর্তী বা ঠিক জুলাইয়ের আগে আগে, এই ধরনের মানে চোখে পড়ে কিনা এই ধরনের চেঞ্জটা? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে কি, জুলাইয়ের পরবর্তী সময়ে জামাত যেভাবে কাজ করেছে সেটা আসলেই আমি যতটুকু মনে করতে পারি 91 থেকে এরকম আগ্রহ মানুষের দেখি নাই। এখন আপনি যেটা প্রশ্ন করছেন যে জামাত কি তার নীতিতে কোনো পরিবর্তন এনেছে কিনা,
এটা আমার খুব মনে হয় না। থিংস হ্যাভেন্ট চেঞ্জ মাচ। তাহলে কি চেঞ্জ হলো? মানুষের আগ্রহটা চেঞ্জ হয়েছে, মানুষ এসেছে। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে 24-এর আন্দোলনে এর আগের লম্বা একটা সময় ধরে ইসলামিস্ট মানুষের ওপরে এক ধরনের না, আসলে সরাসরি যে অপারেশন চলেছে ইসলামের নামে। দেখেন, আমার বাসায় আমি কোরআন রাখবো কি না, এটা একসময় আমাকে চিন্তা করতে হয়েছে। তাই কি বাংলাদেশে এত কারণ খারাপ অবস্থা কখনো যায় নাই তো? আমাদের বাসাগুলোতে এসে যে কি কি বই আছে, আমার ক্লোজ আত্মীয়র বাসায় এসে কি কি বই আছে, ডিজিএফআই থেকে এসে তাদেরকে বাসায় রেখে যে আমরা আপনার বাসার বুকশেলফ দেখব। এবং এক এক বাসা থেকে অ্যারেস্ট করা হয়েছে, নিউজ হয়েছে জঙ্গি বই সহ অ্যারেস্ট। জঙ্গি বইগুলা কি? কোরআন হাদিস লিটারেচার। হ্যাঁ, তো এখন এই যে ইসলামিস্ট মানুষজন একটা মেন্টাল অ্যান্ড সোশ্যাল টর্চারের ওপরে ছিল, একটা প্রেশারে ছিল। আমি আপনাকে এখন সংসদে আছেন এরকম অন্তত 50 জনকে বলতে পারবো যে যারা 6 মাসের বেশি এক বাসায় থাকতে পারেন নাই, কারণ বাড়িওয়ালাই এসে বলেছে আপনাদেরকে বলেছে এখান থেকে চলে যেতে, আমার কিছু করার নেই। অথবা থানা থেকে এসে ওই বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে কিন্তু তার ওয়াইফ আর ওখানে থাকতে পারেন নাই। কারণটা কি? কারণ এরা হচ্ছে ওই যে তোলা নিত চাঁদার মতন, যে খবর দিত যে আপা কিছু টাকা পাঠান, নাইলে কিন্তু আপনার হাজব্যান্ডকে রিমান্ড আছে সামনে, টর্চার হবে। হ্যাঁ, তো এটার পরে 24-এর আন্দোলনে এই ধরনের মানুষের আগ্রহ সবচেয়ে বেশি ছিল যে এভাবে তো চলা যায় না। আমি তো মিনিমাম ধর্মের যে মিনিমাম ইনস্ট্রাকশন সেটাই আমি ফলো করতে পারছি না। কেউ অস্বীকার করতে পারবে না যে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24-কে অনেক বেশি চেয়েছেন। এবং আমি বলছি না তারা একাই 24-কে ঘটিয়ে ফেলেছেন, বিষয়টা সেটা না। কিন্তু এটার পরে যে বুমটা হলো, এটার একটা অবভিয়াস রেজাল্ট ছিল সেটা, যে দীর্ঘদিন ধরে তারা ভেতরে ছিলেন, তার মানে কি ডানপন্থী মানুষের হাত ধরেই জুলাই সফল হয়েছে? A big number of ডানপন্থী people, not only but a big number. 2/3 মেজরিটি or 3/4? আমি এটা সংখ্যা দিয়ে বলতে চাই না, কারণ আমি মাপি নাই, আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই। কিন্তু এটা সত্যি কথা যে ড্রেস বলেন, বই বলেন, ইসলামিক মুভমেন্ট বলেন, কারণ শেখ হাসিনা সব কিছুতেই জামাতের গন্ধ পেতেন। কেউ মাথায় কাপড় দিলেও জামাতের গন্ধ পেতেন। হ্যাঁ, আপনারা দেখেছেন চিটাগাং নার্সিং কলেজে মেয়েরা ফুল হাতা পরতো, প্রিন্সিপাল ডেকে সামনেই কেচি দিয়ে হাতা কেটে দিয়েছে, বলছে এত ফুল হাতা পরার দরকার নেই, সব জামাত হয়ে যাচ্ছে। তাহলে এই ফিয়ারটা তিনি স্প্রেড করতে পেরেছিলেন এবং এই প্রেশারটা এই মানুষদের উপরে পড়েছিল। সুতরাং 24-এর পরে আমি বলবো যে এইটা একটা বুম হয় এবং আমি দেখেছি যে মানুষের আগ্রহ অনেক বেশি ছিল। আচ্ছা মার্তিয়া, এই যে আপনি বলছেন যে শেখ হাসিনার সময় আসলে এই কাজটা ঘটেছে, শেখ হাসিনা একটা চাপের মধ্যে রেখেছিল মানুষকে, সত্য, সাংবাদিক হিসেবে আমি নিজেও আসলে এটা দেখেছি। কিন্তু যে উদাহরণটা আপনি দিলেন যে জামার হাতাটা কেটে দিয়ে বলেছেন যে সবাই জামাত হয়ে যাচ্ছে, এই চাপ তো আমরা দেখলাম যে জুলাই পরবর্তী সময়ে ভীষণভাবে ছড়িয়ে পড়লো। একটা মেয়ে টিপ পরতে পারছে না, একটা মেয়ে ওড়না পরতে বাধ্য হচ্ছে, একটা মেয়ে জিন্স পরতে পারছে না, এই চাপটা তো তাকেও দেওয়া হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা না আমি তখন বলতে চাচ্ছিলাম যে ইসলামিস্ট মানে সব জামাত না, সে খেলতে পারবে না, সে সিনেমা করতে পারবে না। আমরা জানি এক্ট্রেসদেরকে বিভিন্ন জায়গায় তাকে হেনস্থা করা হলো, আমাদের অভিনেত্রীদেরকে, শিল্প জগতে যারা আছেন তাদের সবাইকে। এটাকে কিভাবে দেখেন? এটাকে জামাত কি মগজে আওয়ামী লীগ তন্ত্র ঢুকে ফেলেছে? অল ইসলামিস্ট পিপল আর ফ্রম জামাত, আপনাকে এটা বুঝতে হবে। এবং আমি দেখতে পাই, আমি জানি এটা দেখতে পাওয়াটা কঠিন, কিন্তু এই যে একটা পার্থক্য আছে এটাকে দেখতে পারা উচিত আমার মনে হয়। কারণ আপনি এমন একটা জায়গায় কাজ করেন, আপনাকে নিউট্রালি তাকাতে হয়, তাই না? আপনি বাধ্য, আপনাকে একটা ঘটনাকে নিউট্রালি যাচাই করতে হয়। আমি এটা কিভাবে দেখি যে এই যে সব হাসিনা তো সবাইকে কাউকে দল দেখে আসলে অপ্রেস করে নাই। হাসিনা যেহেতু যেই জায়গাটাকে ভয় পাইতো, আন্দোলনকে ভয় পাইতো, রিফ্লেকশনকে ভয় পাইতো বা রেসপন্সকে ভয় পাইতো, তো 18-তে তো বাচ্চাদেরকেও ভয় পেয়েছে। অ্যান্ড সো উইথ দ্য ইসলামিস্ট পিপল। 24-এর পরে সবাই মনে করলেন এইবার আমাদের কথা বলার সময় এসেছে, এবং এই সময়ে তারা মনের খুশিতে কথা বলেছে।
আপনি আপনার একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটির যেই ছেলেটা হাঁটার পথে, এই ছেলেটা একটা কর্মচারী, ওখানে কাজ করে, ছাত্র না, সে হাঁটার পথে আরেকটা মেয়েকে বলছে আপনি ওনা পড়েন নাই কেন। আমি কৌতূহল থেকে, আমি সেই ছেলেটার পরের কথা আর বলতেই চাই না, তাকে যখন অ্যারেস্ট করা হলো এবং তাকে এটা একটু বলি, তাকে যখন অ্যারেস্ট করা হলো, যখন সাংবাদিক গিয়েছে, সে তো অশ্লীল ভাষায় কথা বলেছে, জাস্ট ট্র্যাশের মতন কথা বলেছে, এবং তাকে যখন ছুটিয়ে এনে গলায় মালা দেয়া হলো, সেটা আরো ভয়ঙ্কর ব্যাপার ছিল। এবং এখানে আই ডোন্ট বিলিভ এনিওয়ান ফ্রম শিবির অর জামাত ওয়াজ দেয়ার। এটা পেলে তা খবর হয়ে যাবে সাংগঠনিকভাবে, সে কোনোভাবেই এই ধরনের একজনের পাশে দাঁড়াতে পারবে না। কিন্তু এই পার্থক্যটা না 10 জন বুঝবে না তো, যে এখানে আমার কেউ ছিল না। আমি বোঝাতে পারলাম। তাহলে এই ধরনের ব্যাগেজ কেন জামাত কাঁধে নিচ্ছে? ধরেন কোনোদিন কাঁধে নেয় নাই, ফেলা হয়েছে। না, ফেলা হয়নি, কারণ হচ্ছে যে এরকম বহু উদাহরণ সামনে আছে, জামায়াতের নেতারা নারীদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন, হেয় করে, অশ্লীল না করলেও হেয় করে কথা বলেছেন, অপমানজনক মন্তব্য করেছেন। আমি বলছি না নাই, আমি জাস্ট বুঝতে চাচ্ছি আপনি কোনটার কথা। আমি তো মনে করব ওইটাই আমাকে হিউমিলেট করা, যখন বলা হয় যে আপনি ঘরে বসে থাকবেন, টাকা পৌঁছে যাবে আপনার কাছে। আমি যখন কাজ করি, আয় করি, এটা আমার ডিগনিটি, তখন আমাকে যখন বলা হবে যে আপনি ঘরে থাকেন, আপনার টাকাটা ঘরে পৌঁছে যাবে, আপনার কি মনে হয় না একজন নারী হিসেবে আসলে সেটা যথেষ্টই? আচ্ছা, আমার মনে হয় ইটস বিং মিসআন্ডারস্টুড। কেন আমি বলি, জামাতের যিনি আমির, তার থেকে শুরু করে যে সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, প্রত্যেকের ওয়াইফরা কাজ করেন, এবং তাদের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা বা ছেলের বউরা যদি ধরেন, তাদের ফ্যামিলির, আমি ফিমেল মেম্বারদেরকে বলি, এটা কিন্তু কেউ কখনো ওইটা মিন করে বলে নাই। তাহলে কোনটা কি মিন করে বলা? তাহলে তো আমি ফ্যামিলি কার্ডকেও চ্যালেঞ্জ করতে পারি, যে এটা কিছু মহিলাদেরকে বলছে আপনাকে প্রত্যেক মাসে 2,500 টাকা দিব, আপনার কার্ডে পৌঁছায় যাবে। বিষয়টা এইটা যে আপনার যেটা পাওনা, আপনার যেটা নাগরিক অধিকার, সেটা আপনার কাছে যাবে। আপনাকে এটার জন্য বের হয়ে এসে ওই যে ট্রাক সেলের মতন লাইনে দাঁড়াতে হবে না। এটা যখন আমি আপনাকে বলতে যাই যে আপনারটা আপনার বাসায় দিবে, আপনি যদি তখন বলেন যে আমি বের হয়ে এটা আপনি পছন্দ করেন না, আমার মনে হয় এটা মিসইন্টারপ্রিটেশন। এটা হচ্ছে যে লাইক নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাকে অর্থনৈতিক সহায়তা দেয়া, আর যিনি আসলে অর্থনৈতিক কর্মকাণ্ডে এরই মধ্যে জড়িত এবং তার ইনকামে ধরেন সংসার চলে, তাকে যখন আমি বলছি যে আপনার কাজে আসার দরকার নেই, আপনার টাকাটা পৌঁছে যাবে, কারণ আপনাদের দলের আমির বলেছেন যে, নিশ্চয়ই আপনার সেটা মনে আছে, তিনি বলেছেন, সো একটা মেয়ে যখন চাকরি করে, সে তো জানে যে আমি বাসায় বসলে ভাই আমার 2 দিন পর চাকরি থাকবে না, কারণ একজন এমপ্লয়িকে কেউ রাখবে না যে কাজ করবে 4 ঘন্টা, ডেফিনেটলি রাখবে না। আমি এখনো মনে করছি এটা ইজ বিং মিসআন্ডারস্টুড। এটা তিনি বলার কথাই না। যেই দলটার ফিমেল উইং এর আলাদা প্রফেশনাল উইং আছে, ফর উইমেন ইঞ্জিনিয়ার্স, ফর উইমেন টিচার্স, রাইট না? কিন্তু আমি একটু ব্যাখ্যা দেই, তিনি যেটা বলেছেন সে কথাটা আসলে কি, আমি তাকে কোট করি। যেমন ধরেন, এই একই অভিযোগ কিন্তু আপনি যারা মেয়েদেরকে ম্যাটারনিটি লিভ নিতে বলে, আপনি তাকে দিতে পারবেন না, তাই না? ম্যাটারনিটি লিভ নেওয়া মানে কি, আমি চাচ্ছি না যে তুমি আগাও, আমি চাচ্ছি যে তুমি ঘরে চলে যাও, ফেরত যাও না। এটা একটা নিড, এটাকে আমাকে অ্যাকনলেজ করতে হবে, এবং রাষ্ট্র যদি এটাকে অ্যাকনলেজ করতে চায়, এটাকে অ্যাকোমোডেট করা যায়। আপনি দেখেন, যেই ছেলেটা আমেরিকায় গিয়ে, আমার দেশে যেই ছেলেটা পার্ট টাইম চাকরি করে, সে কীভাবে পড়ালেখা করে? কারণ এখানে অপরচুনিটিস আছে, যে আমি একটা পার্ট টাইম চাকরি করতে পারবো, অথবা আমি প্রেগনেন্সির টাইমটাতে, কিংবা আমি যে কোনো একটা কাজে, যে আমি আমার বাচ্চা টিন, তাকে দেখাশোনা করার কেউ নাই, আমি হয়তো কিছু ওয়ার্ক ফ্রম হোম করলাম, অথবা আমি চাইলাম যে আমি হাফ টাইম কাজ করব, আপনারা এই সময়টাতে আরেকজনকে নেন, কিন্তু এই 2 জনেরই ফুল স্যালারি কে দিবে? গভর্নমেন্ট দিবে। ইটস নট অ্যাবনর্মাল। এটা এমন না যে আমরা জীবনে কোনো দিন শুনি নাই। কিন্তু এটা কেন খারাপ হয়েছে জানেন? এটা জামাতের আমির বলেছেন, যে আমি পিওরলি এটা মনে করি। আচ্ছা, ঠিক আছে, সেক্ষেত্রে আমি যদি ধরে নেই এরকম জামাতের আমির মানে আমার ইসলাম ভিত্তিক যে দল, বাংলাদেশ, আমি যদি এই সাবকন্টিনেন্টে ধরি, অন্যতম বৃহৎ দল, তার যে শক্তি, সেই শক্তি বলে তিনি আসলে পারে, বা এই দলটা আসলে পারে নারীকে হেনস্থাকারী সমস্ত মন্তব্য, বক্তব্য, কর্মকাণ্ড বন্ধ করতে।
কারণ তার হাতে মাদ্রাসা আছে, তার হাতে স্কুল আছে, তার হাতে কলেজ আছে। কলেজ মানে হচ্ছে যেহেতু আপনাদের ছাত্র সংগঠন আছে, আপনারা তাদের মাধ্যমে স্প্রেড করতে পারেন, যেতে পারেন। সেটা হয় না কেন? কেন আমি দেখি যে এই 24-এর পর বিশেষ করে আমার ওয়াজে নারী হেনস্থাকারী মন্তব্য সবচেয়ে বেশি, নারী অবমাননাকারী মন্তব্য সবচেয়ে বেশি। কেন তাহলে সেখানে কোনো কন্ট্রোল আনে না জামায়াত ইসলাম? কেন তাদের সাথে কথা বলে না? কেন তাদেরকে আপনারা যেরকম ঘরে ঘরে যে মোটিভেট করেন মানুষকে এইখানে আসার জন্য, কেন ওই কাজটা করেন না? করি তো। তাহলে সিনারিও এরকম কেন? এটাই সমস্যা। সমস্যা হচ্ছে যে মাদ্রাসা, যেই স্কুল, যে ইউনিভার্সিটি এবং যারা যে ফলোয়াররা, অথবা নট নেসেসারিলি এটা শুধু ইসলামিস্ট মানুষ করে না। আমি যেই পোস্টটাতে ওপেন কমেন্ট রাখি সেটার দিকে আমার বাচ্চা তাকাতে পারবে না, আমার হাজব্যান্ডকে আমি সবগুলো কমেন্ট দেখাতে পারবো না। ভুলেও মাঝে মধ্যে এটা ব্লক করতে ভুলে গেলে আমার এরপরে আগে কমেন্টগুলো মোছা লাগে, এই মানুষগুলোকে ব্লক করা লাগে। আমার ফ্রেন্ড লিস্টের চাইতে ব্লক লিস্ট পড়ো এবং এরপরে এসে কমেন্টকে লিমিটেড করা লাগে। আমাদের দেশের মানুষের এই ঝামেলাটাকে আমি একটা দলের ঘাড়ে কেন চাপাই দিব? অন হোয়াট গ্রাউন্ড? আমাকে এটা বলেন। শুধু তো জাইমা রহমান বকা খাচ্ছে না, আপনি বকা খাচ্ছেন না, এটা তো একটা ডিজিজ। কিন্তু আমরা এটাকে অ্যাকনলেজ করেছি কিভাবে? এটা অমুকের দোষ, জামাত বট পালে। আমি জীবনে দেখি নাই, যদিও আমি দেখেছি। হ্যাঁ, যে জামাত হচ্ছে বট পালে, আমি দেখেছি। আপনি দেখেছেন? আচ্ছা, আমি ভেতরের মানুষ হয়ে যদি না দেখি, আপনি যদি দেখেন, এটা আপনি হয়তো আরো ভালো শেয়ার করতে পারবেন। কিন্তু তাদেরকে কি এই যে গালি দেওয়ার জন্য? এবং তাহলে আমাকে গালি দিচ্ছে কারা? এদেরকে কালা পালে। একজন দুইজন না, হাজার। আমারটা ছিল যে এই উদ্যোগটা কেন জামাত নেয় না, কেন নিতে পারে না? কোনো প্রশ্নই ওঠে না এগুলোকে এম্পাওয়ার করার। উল্টো না, এটা নিষেধ করা হয়। এবং আমি আপনাকে বলি, আমার মনে হয় বাংলাদেশের আর কোনো দলের আমির এই কাজটা করেন নাই। সেপ্টেম্বরে নির্বাচনের আগেই তিনি তার ভেরিফাইড পেজ থেকে, দলের ভেরিফাইড পেজ থেকে তার একটা বক্তব্য যায় যে আপনারা সোশ্যাল স্ফিয়ারে কোনো মানুষকে, বিশেষ করে মহিলাদেরকে হ্যারাস করবেন না। এটা কোনো ভালো মুসলমানের কাজ না। আমি জানি, কারণ আমি দেখেছি। এটা আপনি আর কাউকে অ্যাকনলেজ করতেও দেখবেন না। তাহলে এই মানুষটাকে যদি আমি ব্লেম করি যে আপনি হচ্ছে আপনার লোকজন আমাকে গালিগালাজ করছে, হোয়াটস দ্য পয়েন্ট দেয়ার? আচ্ছা, আমি বলবো যে এখানে আলাদাটা করতে পারতে হবে আমাকে, কে ডিসিপ্লিনের লোক এটা। এবং আমাকে এটা অনেক শুনতে হয়, অবশ্যই প্রশংসা হিসেবে না, যে জামাত অনেক রেজিমেন্টেড একটা দল। তার মানে এটা আমাকে বোঝানো হয় বা প্রশ্ন করা হয় যে এরা এই অন্যায় কাজগুলোকেও গুছিয়ে করছে। নেভার। নির্বাচনে যদি আমি একটা ভোটও না পাই, আমি কোনোদিন আমার দলের কাছ থেকে এইটুকু অনুমতি পাবো না যে আমি একটা আইডি খুলবো এবং আমি সব জায়গায় গালিগালাজ করে বেড়াবো। আমার দল আমাকে এটা কোনোদিন করতে দেবে না। নির্বাচনের প্রসঙ্গ যেহেতু আসলোই, সংরক্ষিত আসনে আপনারা এমপি হয়েছেন। এই প্রথম আমি বলবো যে সংসদে জামায়াতের নারী নেত্রীরা বা নারী সংসদ সদস্যরা কথা বলছেন। এই জায়গাটায় আসলে জামাত কিভাবে কাজ করছে? কারণ আপনাদের কি যারা কথা বলছেন প্রপার ট্রেনিং, প্রপার কথা বলার সুযোগ সেটা কি পাচ্ছেন আপনারা দলের ভেতরে? আসলে এই নারী, কারণ আমি যতদূর জানি আপনারই কথা ছিল যে নেতৃত্বে আসলে নারীরা আসবে না জামাতের কখনো। সো নেতৃত্বে যখন নারীরা আসবে না, তখন সংসদে যারা কথা বলছেন তারা তো আসলে একজন সংসদ সদস্য, তার মানে সে দলের নেতা, কোনো না কোনো পর্যায়ে সে নেতা। তাহলে নেতৃত্বে সে কিভাবে থাকছে না? এটা এক। দুই হচ্ছে, সংসদ যে কোনো একটা আসনে আসলে আপনাকে পারফর্ম করতে হবে, আপনি সংরক্ষিত আসনে যেখানে হন না কেন, তার মানে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আপনি যদি নেতৃত্বে না থাকেন তাহলে সেই আসনটায় আসলে আপনি কিভাবে কাজ করবেন? অথবা আপনার দলের বাকি যে 11 এমপি আছেন তারা আসলে কিভাবে করছেন সংরক্ষিত আসনের? আচ্ছা, একটা কথা বলি, উই আর নট দ্য ফার্স্ট ওয়ান্স। ডেফিনেটলি না। হ্যাঁ, আগেও ছিল। এবং এইবার আসলে ফোকাস হয়েছে, সংখ্যাটা একটা বড় ব্যাপার, আর একটা বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে। তো আমি আসলে ওই কথাটাতে একটু আপনার সাথে ডিফার করব যে নারী নেতৃত্বের নিষিদ্ধের তো কিছু নাই। আমি যদি জামাতের ওই কোডটা, না, এটা কোথাও
কোথাও কখনো বলা হয় নাই। বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে আমিরে জামাত বলেছেন যে হ্যাঁ, আমিরে জামাতের এই পোস্টটা কেবলমাত্র এক্সক্লুসিভ ফর আ ম্যান। তাও এটা নেগলিজেন্স থেকে না, যে না আমরা কোনো মহিলাকে এখানে দেখতে চাই না, বিষয়টা সেটা না। এটা হচ্ছে ফাংশনাল সুবিধা। ফাংশনাল কারণটা কি? যেমন ধরেন আমিরে জামাতের কাজগুলো তো অনেক বেশি, তাকে সারা দেশ সফর করতে হয়। হ্যাঁ, এখানে এবং একটা ফ্যামিলিতে বাবা না থাকলে মা থাকেন, কিন্তু মা যখন বড় একটা দায়িত্ব পালন করছেন তখন হয়তো সেটার ব্যাপারে একটা, এবং এটা ইন্টারনালি একটা জিনিস মেনটেন করা হয় যে হাজব্যান্ড যখন একটা বড় দায়িত্বে থাকেন হয়তো ওয়াইফ একটা বড় দায়িত্বে থাকেন। আবার দেখেন আপনারা এখন আমাদের মহিলা বিভাগের যিনি প্রধান রুমনেসা সিদ্দিকা আপা, ওনার হাজব্যান্ড বড় দায়িত্বে নাই। এটা রহম করা একটা ফ্যামিলিকে, যে এটাতে যেন প্রেশার না পড়ে। কিন্তু মহিলা বিভাগের হেড যিনি, তাকে তো সারা দেশের মহিলা বিভাগকে দেখতে হচ্ছে। কিন্তু পলিটিক্যাল কালচারে যখন ফিল্ডে যেতে হয় পুরুষদেরকে, আমি আপনাকে আগে বলেছি, তাহলে আপনার মহিলা বিভাগের প্রধান কি পুরো দেশের নারীদের দায়িত্বে নেই? তাকে ফিল্ডে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু স্কেলটা ওইটা না। কোন স্কেল? তিনি তো ইনডোর প্রোগ্রামগুলো করছেন, মানে জনসভায় যেতে পারছেন না। পারছেন বলবেন কেন? আমার এটা খুব অবাক লাগে। আমি এখানে একটা ছোট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাকে যখন বলা হয় যে এই যে নারীদেরকে আপনারা নির্বাচনে ব্যবহার করলেন, আমি এই প্রসঙ্গে পরে আসছি। হ্যাঁ, কিন্তু একজন মহিলা যখন নিজের ডিসিশন নিজে নিচ্ছেন, হোয়াট এভার দ্য ডিসিশন ইজ, আপনি সেটাকে তার এজেন্সি হিসেবে দেখতে পারতে হবে। দেখলাম। ওকে, সো আনটিল দিস ইয়ার উই আর ডিসাইডেড দিস ওয়ে। কিন্তু এটার মানে এই না যে এটা আজীবন এরকম চলবে, অথবা এটাতে ইসলামের কিছু রেস্ট্রিকশন আছে, কিছু জায়গায় কি বলবেন ইখতিলাফ আছে, দ্বিমত আছে। তো জামাত একটা জায়গায় থাকতে চায় যে মাঝখানের রাস্তাটা চুজ করতে চায়। এই জন্য এখন পর্যন্ত আমরা এটা দেখেছি, এবং আমিরে জামাত যেটুকু বলেছেন সেটা শুধু একটা পদের জন্য। এবং বাংলাদেশের এই যে পলিটিক্যাল জায়গাগুলোতে আমি একটু থামাই মার দিয়া, সেটা হচ্ছে যে দুটো জায়গায়, তার মানে কি এই ধরনের, মানে আপনি যেহেতু বলছেন যে এই বছরের জন্য, তার মানে কি নেতৃত্বের জায়গায় পরিবর্তন আসতে পারে, নারীরাও কখনো নেতৃত্বে আসতে পারে? ইউ নেভার নো, শুরা উইল ডিসাইড। আমিরে জামাত শুরার কাজগুলোকে বাস্তবায়ন করেন। আমিরে জামাত এই চিন্তা ভাবনা কি আছে? মানে আমি তো, দল যখন বড় হয়, মডার্নাইজ হয় অনেক বেশি, তার সময়ের সাথে বদলাতে হয়। জামাত কি আসলে সেই পরিবর্তনের সাথে হাঁটবে? ইসলাম যতটুকুকে অ্যালাউ করে ততটুকু এক্সেল করতে, যদি কোনো বডি শুরা যখন একমত হয়ে যাবে, সেটা আজকের জামাতের চাইতে আপসাইড ডাউন সিনারিও হতে পারে। ইউ নেভার নো। কিন্তু আপনারা যারা নেতৃত্বে আছেন, তারা কি কখনো ভাবেন যে আমি নেতৃত্বে যেতে চাই, নেতৃত্বের প্রয়োজন বোধ করেন, মনে করেন কি যে আমি ভালো করতে পারবো? আচ্ছা, তাহলে আপনাকে একটু স্ট্রাকচারটা বলি। হ্যাঁ, যেমন ধরেন একটা থানা লেভেল থেকেও কিন্তু একটা থানার একটা শুরা থাকে। এখানে পুরুষরা থাকেন, মহিলারাও থাকেন। থানা লেভেল থেকেই প্রত্যেকটা ডিসিশনে তাদের সে আছে, এবং সেখান থেকেই পুরো থানা কি করবে, সেই বছরের প্ল্যান কি, সে বছরের এক্সপেন্ডিচার কোন কোন খাতে করা হবে, সেই ডিসিশন নেওয়া হচ্ছে। সো আই হ্যাভ নেভার ফেল্ট আনএমপ্লয়েড অর লেস এম্পাওয়ার্ড। আমি এখনো এটা ফিল করি না। এবং কিন্তু সবসময় তো আপনার, মানে আমি যদি থানা লেভেলেও ধরি, সেখানে তো আপনি সুপ্রিম না। ডেফিনেটলি দেয়ার নো ওয়ান ইজ সুপ্রিম। পুরুষ যিনি, তিনি পুরুষদের পরিচালনা, হ্যাঁ এটা প্যারালাল, মানে টু প্যারালাল থিংস আপ টু দ্য হাইয়েস্ট পয়েন্ট, and then one supreme leader, apex. শুধু এই অ্যাপেক্সটার ব্যাপারে আমরা ডিসাইডেড যে এখানে আমরা এখনো মহিলা কাউকে দিচ্ছি না, কিন্তু বাকিটাতে তো কোনো জায়গায় পুরুষদেরকে মহিলাদেরকে শাসন করতে হয় না, বা মহিলারা পুরুষদেরকে শাসন করতে হচ্ছে না। এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা বেজ লাইন, এটা আমাকে মানতে হবে যে আমি ইনফর্মাল যোগাযোগের ক্ষেত্রে এইটা মেনটেন করব, তাই না? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, নেতৃত্বে নেওয়ার ক্ষেত্রে প্রথম 10 মধ্যে কজন নারী? যেমন ধরেন, না আমি আসলে এটাকে এভাবে চিন্তা করা যাবে না। যেমন ধরেন আপনি যদি বলেন যে বাংলাদেশের কয়টা ইউনিভার্সিটি, কোনটার পরে কে, আমরা এটা মনে মনে একটা র্যাঙ্কিং করি, কিন্তু এটা তো আসলে র্যাঙ্কিং না, অল আর সেম, রাইট? ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিষয়টা এরকম না। আমি একটা আপনি জানি, কিন্তু সরকার কি এই হিসেবে তাদেরকে বৈষম্য করতে পারবে? বিষয়টা তো এটা না। আমিরে জামাতের আন্ডারে পুরুষ বিভাগ, মহিলা বিভাগ দুইটাই।
এবং মহিলা বিভাগের যিনি হেড তিনি সরাসরি আমির জামাতের সাথে কানেক্টেড, বোঝাতে পারলাম, এবং তার সাথে তার সুরা কাজ করে। শুরু থেকেই একটা মানসিকতার মধ্য দিয়ে কি আপনারা জান না যে আমি আসলে কখনো নেতা হব না, সুপ্রিম হব না? অলওয়েজ বিন লিডার। আমি যেখানে কাজ করেছি আমি ইউনিটের দায়িত্বে ছিলাম, এরপরে থানা সেক্রেটারি ছিলাম, এরপরে যখন জামাতে এসেছি আমি একটা ইউনিটের দায়িত্বে ছিলাম, এরপর একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম, এরপরে শিক্ষা বিভাগে কাজ করেছি। শিক্ষা বিভাগ বলতে হচ্ছে টিচার্স। এবং এরকম ট্রফি নেতৃত্ব এই শব্দটা কেন বলেছিলেন? আপনি কখনো এক্সপ্লেনেশন শুনেন না? আমি কমসে কম 12 বার দিয়েছি। আমি শুনেছি, কিন্তু তারপর আই এম নট কনভিন্সড এনাফ আপনার বক্তব্য থেকে। সো আপনার মাথার মধ্যে এখনো কি এই শব্দটা আছে দ্যাট ওয়াজ আ ট্রফি অ্যাকচুয়ালি যারা সংসদে বসে? না না, আমি সংসদে যারা বলেছেন তাদেরকে বলি নাই, এটা একটা মিসইন্টারপ্রিটেশন। এবং এইভাবেই শব্দের রাজনীতিগুলো আমাদেরকে নেগেটিভলি এফেক্ট করে, অ্যান্ড ইট ওয়াজ প্ল্যান্ড। আমি বলবো যে এই শব্দটা যেই টক শোতে আমাকে দিয়ে বলানো হয়েছে, আমি ওই জায়গাটাকে বলেছি যে এই পরীক্ষিত লিডারশিপকে না নিয়ে এসে এমন কিছু লিডারশিপকে আনা হলো যাদের তৃণমূল থেকে রাজনীতি করে আসার কোনো অভিজ্ঞতাই নাই। হয়তো কারো মেয়ে, কারো মা, কারো বোন, এবং এগুলো হচ্ছে নমিনাল। আমি একজন নারী হয়ে কি আরেকজন নারীকে আসলে বলতে পারি দ্যাট ইজ আ ট্রফি নমিনেশনস? না, এটা আমি ওইভাবে বলিই নাই। আপনি যদি জিটিভির প্রোগ্রাম ছিল, তো গাজী টিভির প্রোগ্রাম ছিল, আপনি ওখানে দেখেন। হ্যাঁ, আমি এই নিয়তেই বলি নাই, কারণ আমি নিজেই তো একজন লিডার। হাউ ক্যান আই ইনসাল্ট অ্যানাদার ওয়ান? আমি যেটা বলেছি যে রাজনীতিতে নিয়ে আসা উচিত এমন মানুষকে তৃণমূল থেকে যাদের সেই লিনিয়েজ আছে, কাজ করার লিনিয়েজ, বংশের লিনিয়েজ না। এখন দেখেন, আমাকে আসলে এটা প্রশ্ন করা হয়েছিল যে জামাত কেন নারী প্রার্থী দিচ্ছে না। আমি বলেছিলাম এই যে এতগুলো বছর আমরা অর্গানিক্যালি মহিলাদের মধ্যে লিডারশিপ তৈরি করতে পারি নাই, পারিপার্শ্বিকতার অনেক বড় প্রভাব আছে। কিন্তু আপনি তো একটু আগেই বলছিলেন যে আপনার দীর্ঘ সময় ধরে দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে যান, দীর্ঘ একদম বলা যায় রেজিমেন্টের, যদি আমি ভালো অর্থও বলি, সেই ট্রেনিংটা আপনাদের আছে, তাহলে কেন আসলে তৈরি করতে পারে না জামাত? কিন্তু পলিটিক্যালি মানুষের কাছে যাওয়া, পরিচিত হতে হবে না, ভোট পেতে হবে না। ঘরে ঘরে যান, ঘরে ঘরে গিয়েছেন, এই নির্বাচনেও তো আপনারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। আমরা লম্বা সময় ধরে ঘরে ঘরেও যেতে পারি নাই। কতদিন ধরে যাচ্ছেন? 24-এর পরে। এর আগে আপনারা ঘরে ঘরে যেতেন না? খুব কম। আননোন জায়গায় যাওয়া, কারো কাছ থেকে জেনেছি যে হ্যাঁ ওই বাসায় একটু বসা যাবে, তারপরে হয়তো সেই বাসায় যাওয়া হয়েছে। আমি এটাকেই বোঝাতে গিয়ে বলেছি, এবং আমি আল্লাহ মাফ করুক যে আমি ওনাদেরকে বুঝাই নাই। আমি বুঝিয়েছি যে আমরা অর্গানিক লিডারশিপ এখানে আমাদের নাই। আমির জামাত এটা বারবার বলেছেন, এবং আমরা রেডি হচ্ছি এটাও বলেছেন। কোনো জায়গায় বলেন না যে না আমরা দিব না, এবং আমি বলছি এটা রেডি হচ্ছি। হ্যাঁ, আমরা চাইলে কিছু ট্রফি মানুষকে বসাইতে পারতাম, অমুকের ভাই, অমুকের বোন, কাদের মোল্লার ওয়াইফ বসাইতে পারতাম, কিন্তু জাস্ট নারী দিতে হবে এই জন্যই একজনকে দেওয়া, আর তার পলিটিক্যাল ক্যারিয়ারকে আস্তে আস্তে করে মানুষের সামনে দেওয়া, এটা ভোটের রাজনীতি ভাই। এটা শুধু নৈতিকতার ফাইট না যে আমি ভালো মানুষ, আমাকে মানুষকে কনভিন্স করে ভোট নিয়ে সংসদে আসতে হবে, রাইট? এই জায়গায় আমি জামাতের কথা বলতে বোঝাচ্ছি, এটাকে বলা হলো আমি সব। আচ্ছা, তার মানে কি জামাত সামনের দিনে সরাসরি নির্বাচনে নারীদেরকে মনোনয়ন দিবে? অবশ্যই দিবে। তার মানে এই প্রক্রিয়াটার পরিবর্তন হচ্ছে অল। বিশেষ করে জুলাই সনদে সাইন করার সময় তো এটা সজ্ঞানে সাইন করেছে যে এটা আইনের মর্যাদা পাওয়ার সাথে সাথে আমাকে তো এটার উপর আমল করতে হবে। এটা তো মুনাফিকি করার প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে জামাত এটার জন্য রেডি হবে। আমি তো এখানে কোনো দ্বিচারিতা দেখি না। ইভেন দেখেন এবারের নির্বাচনেও যারা এনসিপি থেকে 3 জন দাঁড়িয়েছিলেন, তাদেরকে কারা কাজ করেছে দেখেন, তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের নির্বাচনী ওয়াকগুলো দেখেন, জামাতের মানুষজন কাজ করেছেন, জামাতের ভোটে যারা জিতেছেন মোস্টলি। মানে আমি যদি বলি, মানে এটা শোনাও যায় যে এই এনসিপির যারা জিতে এসেছেন মোস্টলি জামাতের ভোটে জিতেছেন। জি, খুবই স্বাভাবিক। একটা দলের বয়স 10 মাস, সে কি করে এখানে ওভাবে পারফর্ম করবে? কিন্তু আমাদের জুলাইয়ের স্বার্থে তো আমাদেরকে এই দলটাকে সাপোর্ট দিতে হয়েছে। বিএনপিও সাপোর্ট দিতে চেয়েছে, হয়তো সেই মর্যাদা তারা সেখানে ফিল করেন নাই, যেটা এখানে ফিল করছেন সেটা আলাদা প্রশ্ন আমার মনে হয়।
কিন্তু এখানে এসে আমি যখন এই মেয়েটাকে একজন প্রার্থী হিসেবে দেখা হয়েছে, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, আপনি দিলশানা পারুলের কথা চিন্তা করেন, আরেকজন ছিলেন, তিনজন ছিলেন প্রার্থী, এবং তাদেরকে একইভাবে সাহায্য করা হয়েছে, তাদের পক্ষে একইভাবে কাজ করা হয়েছে যেভাবে নিজেদের একজন প্রার্থীর জন্য কাজ করা হয়েছে। এটা কিন্তু জোটের আর কারোর জন্য ওইরকম করেও করা হয় না, কারণ জোটের সবার তো পলিটিক্যাল ক্যারিয়ার আছে, এখানে তাদের লোকজন আছে। এনসিপির প্রতি এই মনোযোগের কারণ কি শুধুমাত্র এইটাই? জুলাই। আচ্ছা, আর কোনো স্বার্থ নেই। কেন জুলাই? জুলাইকে তো ধরে রাখতে হবে। আপনারা একই মানে আমরা একটা রিপ্রেজেন্টেশন চেয়েছিলাম, এমনকি যদি এনসিপিকে বিএনপিও এই সাপোর্ট দিত এবং এনসিপিকে উঠিয়ে নিয়ে আসতো আমরা খুশি হতাম, কিন্তু এটা তো আসলে এনসিপির সিদ্ধান্ত।